মোম তাকিয়ে দেখল ওদের থেকে অনেকটা দূরে মাঠের মতো একটা জায়গায় স্যারেরা বসে আছেন। সেখানে কিছু সংখ্যক টবের মধ্যে ফুল গাছ লাগানো, কয়েকটাতে ফুল ফুটে আছে। জায়গাটাতে অনেকটা স্নিগ্ধতা ছড়িয়ে রয়েছে। বিকেলের সময় বলে দেখতে চমৎকার লাগছে। মোমের মন পুলকিত হলো। খুশিতে দন্তপাটি বের করে হালকা হাসলো। কাঁধে রাখা হাত উঠিয়ে আগুনের গলা পেঁচিয়ে ধরল। পলকহীনভাবে চেয়ে রইল আগুনের গম্ভীর হয়ে থাকা মুখশ্রীতে। কপালটা অল্প কুঁচকে আছে, গভীর চোখ দুটো ভাসা ভাসা, কিঞ্চিত উঁচু গোলগাল নাকটা কত সুন্দর। নাকে বিন্দু বিন্দু ঘামের ক্ষুদ্র ফোঁটা দেখা যাচ্ছে। ঠোঁট দুটো যেন আর্ট করা। চাপদাড়ি যুক্ত ফর্সা মুখশ্রীতে গোলাপি অধৈর্যরা দারুণ মানিয়েছে। লোকটার গা থেকে সবসময় মিষ্টি একটা ঘ্রাণ নাসারন্ধে আসে, যেটা মোমকে মাতাল করে দেয়। মোমের মাস্টার মশাই একটু বেশি সুন্দর, ফর্সা বলে নয়, মুখের গঠনটাই সুন্দর। মোম কি কখনো ভেবেছিল এই মানুষটা তার স্বামী হবে? কখনো কি মনে হয়েছিল তার বরটা দেখতে এতটা মিষ্টি টাইপের হবে? লোকটা কত যত্নশীল, তো ভাবে ওর জন্য। মোম তো ভাগ্যবান, সেজন্য এই কুমড়ো মার্কা লোকটাকে স্বামী হিসেবে পেয়েছে। মোম স্বস্তির নিঃশ্বাস ছাড়ল, ঠোঁট ছড়িয়ে এক বেশি হাসলো। মুখটা এগিয়ে হুট করে আগুনের খোঁচা খোঁচা দাড়িযুক্ত গালে টুপ করে চুমু খেল। অসা আগুনের চলমান পা থেমে যায়। হতবিহবল অক্ষিপট ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো মোমের দ্বিধাহীন মুখে। বিস্ময়ে চোখ দুটো বড় বড় হয়ে গেল, ঠোঁটজোড়া আপনা আপনি কিঞ্চিত ফাঁকা হয়ে যায়। মোমের কোনো ভাবান্তর হলো না, তার মুখবিবর স্বাভাবিক। ঠোঁট উল্টে বলল, দাঁড়িয়ে পড়েছেন কেন? চলুন। জিভ দ্বারা ঠোঁট ভেজায় আগুন অবাক হয়ে জানতে চাইল, তুমি আমাকে চুমু দিয়েছো? সত্যি? মোম লজ্জা পেল, আবেগের বশে দিয়ে ফেলেছিল। তখন এত কিছু ভাবিনি। এখন কি উত্তর দেবে মোম? চোখ মুখ খিজে বন্ধ করে আগুনের গলায় মুখ লুকিয়ে চুপ করে রইল। এদিকে আগুনের বক্ষতলে প্রেমের ঢেউ হানা দিয়েছে। পিঞ্জরে উথাল পাতাল শুরু হয়ে গিয়েছে। মোমের কাঁধে মুখ নিয়ে শক্ত করে কামড় বসালো। মোম ঠোঁট চেপে মৃদু ব্যথাতুর আওয়াজ তুলল। আগুন পাত্তা দিল না, নিরেট স্বরে হুমকি স্বরূপ শিশিয়ে জানালো, কাজটা তুমি ঠিক করনি। আমার বুকে আগুন জ্বালিয়ে মুখ লুকিয়ে বসে আছো। বাইরে আছি, নয়তো এর জবাব এক্ষুনি ফিরিয়ে দিতাম। টেনশন করো না, এর শোধ আমি নিবই। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ মাই কোমলমতি। ট্যুরের মেয়াদ ফুরিয়ে এসেছে। সময়ের প্রহর গুনতে গুনতে দোতলা বিশিষ্ট বাস গাড়িটি ঢাকায় পৌঁছে গিয়েছে। ভোর ভোর সকলে রওনা দিয়েছিল। তারপরও ঘড়ির কাঁটা প্রায় বিকেলের কাছাকাছি এসে ঠেকেছে। বাসটি কালো রঙের, ঘূর্ণায়মান চার চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কলেজের গেট পেরিয়ে কলেজের মাঠের মাঝখানে এসে থামল। একে একে সবাই বাস থেকে নেমে যে যার মতো নিজেদের আপন নিরে ফেরার উদ্দেশ্যে চলে গেল। আগুন মোমকে নিয়ে নিজস্ব ফ্ল্যাটে এসেছে। মিনা বলেছিলেন ট্যুর থেকে ফিরে আসার পর তাদের সাথে দেখা করে আসতে। তবে এখন ও বাড়িতে গেলে মোমের অসুস্থতা দেখে নানান রকমের কথা জিজ্ঞেস করবে। রাশেদের ধারালো কথার সম্মুখীন হতে হবে। যদিও মোম আগের তুলনায় অনেক সুস্থ, ব্যথা নেই বললেই চলে, কিন্তু আঘাতের চিহ্নগুলো এখনও সুস্পষ্ট। মোমকে দেখে তারা দিশেহারা হয়ে পড়বেন। তার থেকে বরং কিছুদিন যাক, তখন ও বাড়িতে যাওয়া যাবে। আর কিছু একটা বুঝিয়ে মোমের আঘাতের চিহ্নগুলোর কথা জানানো যাবে। এসব চিন্তা করে আগুন ও বাড়িতে যায়নি। এমনকি প্রিন্সিপাল স্যারকে আসার সময় আগুন বলে এসেছে সে কয়েকদিন সঠিক সময়ে কলেজ যেতে পারবে না, সে নেবে, তবে বেটাইমে নিতে হতে পারে, কারণ মোম অসুস্থ। প্রিন্সিপাল মোমের কপালের ক্ষতটা দেখেছিলেন। আগুন জানিয়েছে রাস্তায় পড়ে গিয়ে আঘাত পেয়েছে। আগুন অযথা ক্লাস ফাঁকি দেওয়ার মতো মানুষ না, সেজন্য প্রিন্সিপাল সম্মতি প্রকাশ করছেন। বাসায় এসে মোম ফ্রেশ না হয়ে ড্রয়িং রুমের সোফায় শুয়ে পড়ল। আগুন ফ্রেশ হতে চলে গিয়েছে, একেবারে গোসল করে বেরিয়েছে। টি শার্ট ট্রাউজার পরিধান করে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে ড্রয়িং রুমে আসে। মোমকে শুয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে ফেলল। কাছে গিয়ে ঝুঁকে মোমের কপালে হাত রাখলো। তাপমাত্রা ঠিকঠাক। গালে হাত রেখে মৃদুস্বরে ডেকে ওঠে, মোম, শরীর খারাপ লাগছে? মোম পিটপিট করে চক্ষুদয় পুরোপুরি খুলে তাকায়। মুখশ্রীতে ক্লান্তি লেপ্টে রয়েছে। না, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আগে ফ্রেশ হয়ে নাও, পরে শুয়ে থেকো। এখন উঠতে ইচ্ছে করছে না। আগুন ভরাট কণ্ঠে বলল, উঠতে হবে, ফ্রেশ হলে ভালো লাগবে। মোম অলস ভঙ্গিতে উঠে বসল। চোখে তার ঘুম পাখিরা হানা দিয়েছে। মুখটা চুপসে আছে।
ওর আখিজোড়া বুঝে আসতে যাচ্ছে। মেয়েটা জোর জবরদস্তি খুলে রাখার আপ্রাণ চেষ্টা করছে। আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তার কোমল মতির গোলগাল মুখবিবর পর্যবেক্ষণ করল। হাত বাড়িয়ে মোমকে পাচা করে তুলে নিল। মোম আগুনের কাঁধে মাথা এলিয়ে দিল। মেয়েটার আখিতে ঘুম লুটুপুটে খাচ্ছে। মোমকে নিয়ে আগুন সোজা ওয়াশরুমে ঢুকে গেল। কোল থেকে নামিয়ে ঝর্ণা ছেড়ে দেয়। পানির সংস্পর্শ পেতেই মোম তড়াক করে চোখ খুলে যায়। ঘুম ছুটে যায় পুরোপুরি। আকস্মিক পানি গায়ে লাগায় ভয় পেয়ে যায়। সহসা একটু দূরে দাঁড়িয়ে থাকা আগুনকে জড়িয়ে ধরে। ঠান্ডা পানি বলে শরীর কেঁপে কেঁপে উঠছে। ঝর্ণার পানি দিয়ে মোমের সাথে সাথে আগুনও ভিজে যাচ্ছে। আগুন দীর্ঘশ্বাস ছাড়ল। মোমের গায়ের পানিতে তার টি শার্ট ভিজে গিয়েছে। ব্যঙ্গ করে বলে উঠল, আগেই বলতে পারতে একসাথে গোসল করতে চাও, তাহলে অন্তত আমাকে 2বার গোসল করতে হতো না। মোম মিনমিন করে বলে, আপনি যে আমাকে সরাসরি ওয়াশরুমে আসবেন আমি কি জানতাম নাকি? ভয় পেয়ে গিয়েছিলাম তো আমি। তুমি সব কিছুতে এত ভয় পাও কেন? পানির সংস্পর্শে এসেও তোমার ভয় লাগছে? মোমের থেকে আশাবাদী উত্তর পাওয়া গেল না। চুপ করে রইল সে। আগুন আর কিছু বলল না। মোমকে গোসল করিয়ে পোশাক এনে দিল। আগুন গিয়ে রুমে চেঞ্জ করে নিল। আইমানের ভার্সিটির পেছনে সেই পুকুর পাড়ের ব্রেঞ্চে বসে আছে আনিকা। বসে থাকতে থাকতে মেয়েটার কোমর অসাড় হয়ে আসে। বিরক্তিতে মাথা চারা দিয়ে উঠছে। অপেক্ষা করতে আর ধৈর্যে কুলোচ্ছে না। বসা থেকে দাঁড়িয়ে পায়চারি করতে লাগলো। এদিক ওদিক ঘাড় নাড়াচ্ছে, অথচ আইমানের কোনো হদিশ নেই। রাগের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। একটা গাছের পাশে দাঁড়িয়ে গাছের পাতা ছিঁড়তে শুরু করলো। আবার কখনো নখ দিয়ে গাছের ছাল খুঁড়তে লাগলো। ঢাকা শহরের রাস্তার মাঝে মাঝে কিছু গাছের সারি দেখা যায়। যদিও শহরে গাছপালার সংখ্যা নগণ্য, তবে এই অল্প গাছগুলোই শহরের যান্ত্রিক জীবনকে খানিকটা প্রশান্তি দেয়। গাছের পাতাগুলোতে হালকা বাতাসে খেলে যায়, আর সেই সাথে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন শহরের কোলাহলের মধ্যে শান্তির মূর্ত প্রতীক। আয়মান আরও কিছুক্ষণ পরে আসলো। আয়মানকে দেখে আনিকার রাগে ফুসফুস করতে করতে বলল, কখন আসতে বলেছিলেন? আর আপনি এখন এসেছেন? দেরি করেই যখন আসবেন তাহলে এত তাড়াতাড়ি আসতে বলার কি দরকার ছিল? আয়মান হাঁপাচ্ছে। দৌড়ে এসেছে বলে নিঃশ্বাস দ্রুত গতিতে হচ্ছে। ঘন ঘন শ্বাস টানছে। ভার্সিটির ব্যাগটা কাঁধ থেকে নামিয়ে ব্রেঞ্চে বসে পড়ল। বোতল বের করে ঢকঢক করে পানি খেয়ে শান্ত হলো। আনিকাকে ইশারায় পাশে বসতে বলল। আনিকা বসল। আয়মান ব্যগ্র গলায় বলে উঠল, টাইম মতো আসতে চেয়েছিলাম, কিন্তু স্পেশাল ক্লাস ছিল, সেজন্য আসতে লেট হয়ে গিয়েছে। ক্লাস না করে চলে আসতে চেয়েছিলাম, তবে স্যারের জন্য সম্ভব হয়নি। খুব খুব ওকে, এবার বলুন কেন ডেকেছেন? কেন ডেকেছি মানে? তোমাকে দেওয়া টাইম শেষ, ভুলে গিয়েছ? না, ভুলিনি। তো বলো, কি সিদ্ধান্ত নিয়েছ? কিসের সিদ্ধান্ত? আয়মান ভ্রু কুঁচকে ফেললো। চওড়া গলায় শুধালো, বুঝে না বুঝে ঢং করছো। তোমাকে ভাবার জন্য সময় দিয়েছিলাম, আমাকে ভালোবাসবে কিনা সেটার জন্য। ভালো না বুঝলে প্রবলেম নেই, আমার একার ভালোবাসা যথেষ্ট। শুধু বিয়ের জন্য হ্যাঁ বললেই চলবে। আনিকা ভেঙচি কাটে ব্যঙ্গাত্মক করে জবাব দিল, রাজি না হলে কি করবেন? এমনভাবে বলছেন যেন আমি আপনাকে গ্রহণ করতে বাধ্য। অবশ্যই তুমি বাধ্য, আমি ছাড়া তোমার সেকেন্ড কোনো ওয়ে নেই। সো ভাওতাবাজি বাদ দিয়ে আসল কথা বলো। আনিকা ভাবলেশীনভাবে জানালো, আপনাকে আমার পছন্দ না। আয়মানও ফটাফট মুখ ঝামটি মেরে উত্তর দিল, আমাকে পছন্দ নাকি জানতে চাইনি। তোমার ফাইনাল এক্সামের আগে আমাদের এঙ্গেজমেন্ট হবে, তার জন্য তুমি প্রস্তুত কিনা সেটা বলো। আনিকা হতভম্ব হয়ে গেল। ঝাঁজ নিয়ে তিরিক্ষি মেজাজে বলে, যেখানে আমি আপনাকে পছন্দই করি না সেখানে আপনার সাথে এঙ্গেজমেন্টের জন্য হ্যাঁ বলবো কিভাবে? ভারী আশ্চর্যজনক মানুষ তো আপনি। বেশি কথা ভালো লাগছে না, আজকে লাঞ্চ করে নি, ক্ষুদায় পেটে ইঁদুর দৌড়াচ্ছে। তুমি মেয়ে ভাঙবে কিন্তু মজ খাবে না। আমি জানি তুমি আমাকে পছন্দ করে ফেলেছ, আর এখন অ্যাটিটিউড দেখিয়ে মুখে তেজ ফুরিয়ে অস্বীকার করছো। আনিকা গা ঝাড়াভাবে অন্যদিকে চেয়ে বলে, আমার বয়ে গেছে আপনাকে পছন্দ করতে।
আনিকার কোমর পেঁচিয়ে এক ঝটকায় কাছে টেনে নিল আয়মান, একদম কাছে, যতটা কাছে গেলে দুজন ভিন্ন লিঙ্গের মানুষের গাত্রে গাত্রে স্বল্প বাসনা স্থূল কায়ায় জন্ম দেয়। দুজনে শ্বাস প্রশ্বাস একে অপরের মুখে আশ্রে পড়ে। আনিকার নাকের সাথে আয়মানের নাক লেগে আছে, আর কপালে কপাল, দুজোড়া পিবড় ঠোঁট মাত্র অল্প একটু দূরে। আয়মানের সুগভীর স্পষ্ট প্রকাশযোগ্য আখিপট, আনিকার কাজল কালো আখিপটে নিবদ্ধ। আনিকার তনুমন কেঁপে ওঠে আয়মানের ছোঁয়ায়, শরীর বরফ খণ্ডের মতো জমে গিয়েছে। নয়তো আনিকা শরীর নাড়াতে পারছে না কেন? বুকের মধ্যে ধকধকানো তবলা বাজছে, হাত পা থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। আনিকার কাঁপাকাঁপিকে প্রাধান্য দিল না আয়মান, এভাবে থেকেই হিসিয়ে বলল, পছন্দ করো কি না সেটা তো আমার ছোট্ট একটা কলে তোমার এখানে ছুটে আসাতেই প্রমাণিত হয়েছে। তুমি চাইলে আমার কল ইগনোর করতে পারো। ভার্সিটি পুকুর পাড়ে একা একা বসে থাকার প্রয়োজন ছিল না। তুমি ভীষণ স্মার্ট মেয়ে, আমার কোনো খারাপ উদ্দেশ্য থাকতে পারে, যতই হোক পুরুষ মানুষ। তোমার মনে আমাকে নিয়ে এসব চিন্তা বিরাজমান হতে পারত, তবে হয়নি, কারণ তোমার মন জানে আমি ওরকম টাইপের ছেলে নই। তুমি বাইরে প্রকাশ করো তুমি আমার কথা কাজে বিরক্ত, কিন্তু সত্যবাণী হলো তুমি সবসময় আমার সকল কথা মনোযোগ সহিত শ্রবণ করো। আমার দৃষ্টির অগোচরে মিটিমিটি হাসো। তবে তুমি হয়তো জানো না, তোমার এই শ্যামলাটে মুখের হাসি আয়মানের নজর এড়ায়নি। আমি সত্যি বুঝতে পারি না কীভাবে তোমার মায়ে আটকে গিয়েছে। মায়ের শব্দটা বড্ড খারাপ, একবার কারো মায়ে আটকালে তাকে ছাড়া কিছুই ভাবতে ইচ্ছে করে না। আনিকা এতক্ষণ চোখ বন্ধ করেছিল। আয়মানের কথার সমাপ্তি হতেই আস্তে আস্তে চোখ মিলে যায়। আয়মান এখনও তার দিকে একরাশ মুগ্ধতা সমেত চেয়ে আছে। আয়মানের গভীর চাহনিতে দৃষ্টি রেখেই আলগোছে কোমর থেকে হাতটা সরিয়ে নিল। উঠে দাঁড়িয়ে আয়মানের থেকে দূরত্ব বজায় রাখলো। মুখে কোনো কথা ফুটল না। বার কয়েক জোরে জোরে শ্বাস টানল। আয়মানও দাঁড়িয়ে পড়ল। শ্লেষের স্বরে পুনরায় জিজ্ঞেস করল, উত্তর দিচ্ছ না কেন আনিকা? নিজেকে সামলে আনিকা তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে শান্ত কণ্ঠে বলল, আপনি ভীষণ চালাক। কার সাথে চালাকি করেছে? আপনি সবার আগে আমার বাবাকে হাত করলেন, তাকে ইমোশনাল কত শত কথাবার্তা বলে বশ করলেন, এরপর আমাকে পটানোর মিশন শুরু করেছেন। চমৎকার। আমি জানতাম তুমি তোমার বাবার কথা অনেক মানো, তার কথা তুমি ফেলতে পারো না। তাই ভাবলাম হবু শ্বশুরকে আগে পটানো যায়। তবে তোমার বাবাকে আমার মনে যেসব কথা বলেছে সেগুলো সত্যি ছিল। ওই দিন আপনার সাথে বাবার কথোপকথন সব শুনেছিলাম। আপনি আমার উপরে রাগ দেখিয়ে না খেয়ে চলে গিয়েছিলেন। আয়মানের মুখভঙ্গি স্বাভাবিক। আনিকা ভেবেছিল আয়মান অবাক হবে, এরকম কিছুই হলো না। ভারী ক্ষীণ নিঃশ্বাস ছেড়ে আয়মান বলে, তুমি দরজার বাইরে চোরের মতো দাঁড়িয়ে আমাদের কথা শুনেছিলে, সেটা আমি জানি। আনিকা চক্ষুদয় বড় বড় করে তাকায়, অবাক হয়ে প্রশ্ন করল, কিভাবে? আয়মান ঠোঁট বাঁকিয়ে হাসলেও কণ্ঠ খাদিয়ে নিয়ে উৎফুল্লতা নিয়ে জানায়, দরজার বাইরে তোমার ওনার একাংশ দেখা যাচ্ছিল। আনিকা আর কিছু বলল না। দুজনের মধ্যে পিনপিনে নীরবতা বিরাজ করছে। পুকুরের টাল মাটাল পানিতে নজর বুলিয়ে আনিকা বলে, সন্ধ্যা হয়ে আসছে, বাড়িতে ফিরতে হবে। বাবা চিন্তা করবে। আনিকা, ইহারে ভালো লাগছে না। তোমার বাবা আমাকে মেনে নিয়েছে, এখন তুমি বললে আমার ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে যাব। পরে বলবো। পরে না, এখন বলো। ভাবার জন্য তো এতদিন সময় দিয়েছিলাম। আমার পরীক্ষা শেষ হোক, তাছাড়া আপনার অনার্স এখনো কমপ্লিট হয়নি। এক্ষুনি বিয়ে করে বাসর করে ফেলতে চাচ্ছি নাকি? জাস্ট এঙ্গেজমেন্ট করিয়ে রাখবো। একটু থেমে উচ্ছ্বসিত কণ্ঠে আয়মান হাসি মুখে বলল, ওই, তার মানে তুমি রাজি? আমাদের পরীক্ষার জন্য দ্বিধায় ভুগছ? আনিকা থমথমে খায়। শুষ্ক ঢোক গিল। ভেতরের উত্তেজনা আয়মানের সামনে প্রকাশ করল না। গম্ভীর কণ্ঠে বলল, মোটেই না। আপনাকে তো আমার সহ্যই হয় না। আমার বাবা যেহেতু আপনাকে পছন্দ করে আর আপনি ছ্যাঁচড়ার মতো আমার পিছু পিছু ঘোরেন, তাই দয়া দেখিয়ে ভাবছি আপনার কথায় রাজি হয়ে যাব। আয়মানের চোয়াল শক্ত হয়ে ওঠে। চেঁচিয়ে বলে উঠল, ও হ্যালো, এখনকার মেয়েরা বাবার কথায় নাচে না, নিজেদের পছন্দের ছেলেকেই বিয়ে করে। এসব ফাও এক্সকিউজ অন্যদের বলো, আমাকে না। তুমি আমার প্রেমে পড়ে গিয়েছ, ওভার অ্যাটিটিউডের ঠেলায় স্বীকার করছো না।
কথা ঘোরাতে প্রসঙ্গ পাল্টে আনিকা বলল। চলুন বাড়ি ফেরা যাক। আয়মান দু কদম এগিয়ে আনিকার কাছে আসে, মুখোমুখি দাঁড়িয়ে নীরের স্বরে বলে। বাড়িতে তো যাবই, তবে মনে রেখো এই সপ্তাহের মধ্যেই ফ্যামিলি নিয়ে তোমাদের বাড়িতে আসছে। এত তাড়াতাড়ি? আয়মান সিরিয়াস কণ্ঠে বলল। আমার অপেক্ষা সহ্য হয় না, ধৈর্য শক্তি কম। কতদিন আর সিঙ্গেল থাকবো? আজ 22টা বছর ধরে বউ বাচ্চার মুখ দেখি না, কষ্ট হবে না বলো? আপনার কি মাথাটাতে খারাপ হয়ে গেছে? আমার মাথা ঠিকই আছে, মেবি তোমার মাথা ঠিক নেই। এখনো সিঙ্গেল জীবন পার করছো, লজ্জা করছে না তোমার? আনিকার চক্ষু কপালে উঠে গেল, বিস্ময় কি কর্তব্য বিমর্ষে। বলে কি এই ছেলে, শেষে কিনা এক মেন্টাল ছেলে তার কপালে জুটেছে। ঝাঁঝালো গলায় বলল। কী সব আজে বাজে বকছেন আপনি? সিঙ্গেল থাকলে লজ্জা কেন করবে? সবে ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আমি, এত ছোট থাকতে বিয়ে করার কি আছে? আয়মান ঠেস মেরে ঠোঁট উল্টে বলে। ওলে আমার কলছি খুকি শোনা রে, তুমি নিজেকে ছোট ভাবছো? হ্যাঁ জানো, আমার বড় ভাইয়ের বউ বয়সে তোমার থেকে অনেকটা ছোট, 10ম শ্রেণীতে পড়ে। সে আমার ভাইকে বিয়ে করে বাসর করে ফেলেছে। আমাকে বলছেন কেন? তোমাকেই তো বলবো, কারণ তুমি ভাবির থেকে বড়, বুঝতে আর মেয়ে মানুষ। পর মুহূর্তেই নাক টানার মতো অভিনয় করে কাঁদো কাঁদো গলায় বলল। সেদিন আমার ভাইয়ের বাসরের ব্যবস্থা করে দিয়ে নিজেরও এসেছিলাম। সেদিন তোমাকে কত মিস করেছে। মেয়েদের প্রতি আকর্ষিত না হওয়া আমার ভাই কলছি বউ পেয়ে রুম থেকে বেরোতে চায় না, মনে হয় প্রতিদিনই বাসর করে। পরপর 2 দিন ভাইকে সকালে গোসল করতে দেখেছে। যদিও কলেজে গেলে সকালে গোসল করে, বাট ভাবি কি ভেজা চলে মুছে বারান্দা দড়ির মধ্যে তোয়ালে মেলতে দেখেছে। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? নিশ্চয়ই প্রতি রাতে ফুটবল খেলে। ইয়া আল্লাহ মাবুদ, ছি, চুপ করেন বজ্জার ছেলে। নিজের বড় ভাই ভাবির দিকে এভাবে নজর বোলাতে লজ্জা করে না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম, আপনি একটা নির্লজ্জ। লজ্জাও আপনাকে দেখে লজ্জা পাবে। আয়মান চরমনে চিত্তে দাম্ভিকের সহিত বলে। আমি তাদের দিকে নজর রাখতে যাবো কোন দুঃখে? বেডরুমের দরজা খোলা ছিল, ভাগে ডাকতে গিয়ে দেখেছিলাম। তবে তুমি তো চাপ নিও না, মেয়েদের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমাদের এঙ্গেজমেন্ট হলে তোমার হাতটা পর্যন্ত স্পর্শ করব না, দূরত্ব মেনটেন করে চলবো। শুধু মাঝে মাঝে 2-1টা চুমু খাবো, এই আর কি। এছাড়া বেশি কিছু করবো না, যা করার বিয়ের পর করবো। আফটার অল আই এম অ্যান ইনোসেন্ট বয়। বলেই ঝুঁকে আনিকার গালে টুপ করে একটা চুমু খেলো। সময় ব্যয় করলো না, তুরন্ত পেছনে ফিরে হাঁটা ধরল। যেতে যেতে হাঁক ছেড়ে আনিকাকে তার পিছু পিছু পা চালাতে বলল। এদিকে আনিকা হা করে তাকিয়ে আছে। আয়মানের ভেজা চুমু আনিকার মসৃণ গালের লেপ্টে রয়েছে। আর মনে এক হাত গালে রাখলো আনিকা, যেখানটায় আয়মান চুমু খেয়েছে। ফ্যালফ্যাল করে আয়মানের যাওয়ার দিকে চেয়ে রইল। নিজে হাঁটতে বেমালুম ভুলে গেল। মস্তিষ্কের ভেতর আয়মানের অগোছালো বাক্যগুলো দাপাদাপি করছে। এঙ্গেজমেন্ট হলে দূরত্ব মেনটেন করবে, অথচ চুমু খেতে কোনো সমস্যা নেই। গরমের রাতের আকাশ এবং প্রকৃতির সৌন্দর্য একটি বিশেষ অভিজ্ঞতা, যা মনকে প্রশান্তি ও শান্তি দেয়। দিনের গরম তাপের পর যখন রাতের অন্ধকার সবকিছু গ্রাস করে, তখন প্রকৃতি এক নতুন রূপে ধরা দেয়। আগুন বুকে হাত গুজে মোমের পাশে শটান হয়ে দাঁড়ায়। সে খাতায় কিছু লিখছে। আগুন গম্ভীর কণ্ঠে জানতে চাইল। পড়া কত দূর মম? মোম হক চুকিয়ে যায়। তুরন্ত খাতাটা বন্ধ করে ফেললো, জোরপূর্বক হেসে বলল। এই তো আর একটু। আগুন ধরাম করে টেবিলে হাতে থাকা স্টিলের স্কেল দিয়ে শব্দ তুলল। কাঠের ডিজাইনার কাঠামো টেবিলটা ভূমিকম্পের ন্যায় কেঁপে উঠল। সাথে মোমের পাতলা শরীর গমগমে গলায় প্রশ্ন করল। গত 2.5 ঘন্টা ধরে একই কথা বলছো, আরেকটু, এখনো পড়া শেষ হয়নি? পড়াটুকুন সোনার গাঁয়ে যাওয়ার আগে দিয়েছিলাম, এতদিন কি করেছো? পরীক্ষার সময় যে ঘনিয়ে আসছে, মাথায় আছে কি? কিছু বলি না বলে মাথায় চড়ে বসেছো, কথা গায়ে মাখো না। মোম চুপসানো মুখে ভীতিকর নজরে পড়ে। কোথায় আপনার মাথায় চড়েছি? আমি তো চেয়ারে বসে আছি। আগুন ভ্যাবাচাকা খেয়ে গেল। সে সিরিয়াস কথা বলছে আর এই মেয়ে ফোঁস করে তপ্ত শ্বাস টানল। তীক্ষ্ণ দৃষ্টিতে টেবিলে রাখা খাতার উপর মোমের হাতটা পরক করল। শক্ত করে খাতাটা ধরে রেখেছে। দেখি খাতাটা দাও তো। মোমের ছোট্ট কায়া ধরফরিয়ে উঠে শুষ্ক ঢোক গিলে মেকি হেসে বলল।
খাতা নিয়ে আপনি কি করবেন? সেটা আমি বুঝে নেব। মোম দিল না। আগুনও অপেক্ষা করল না, টান দিয়ে খাতাটা নিয়ে গেল। অল্প সংখ্যক পৃষ্ঠা উল্টাতে চোখের সামনে দৃশ্যমান হলো এবড়ো থেবড়ো আঁকা একটা মানুষের ছবি। ছবিটার নিচে গোটা গোটা অক্ষরে লেখাগুলো আগুন স্বীয় কণ্ঠস্বরে উচ্চারণ করল। কুমড়ো মার্কা গোমরা মুখ মাস্টার মশাই, আপনি এত রাগী কেন? কথায় কথায় ধমক দেন কেন আপনি? হ্যাঁ, আপনি যখন ধমক দেন তখন আমি পচা পান্তা ভাতের স্বাদ পাই। যখন রাগী গলায় কথা বলেন তখন আমি অটোরিকশার ঠেডের ঠেডের আওয়াজ শুনতে পাই। তারপর যখন শাসন করেন তখন আমি তিতা করলার গন্ধ পাই, যা তিতা হলেও স্বাস্থ্যকর। যখন আমার যত্ন করেন তখন আমি বাবা মায়ের ছায়া দেখতে পাই। যখন আপনি আদর করেন তখন লাস্টের লাইনের বাক্য অসম্পূর্ণ। মনোযোগ সহকারে পুরো লেখাটা পড়ল আগুন। ভ্রুকুসকে সুগভীর চাহনিতে তাকালো মোমের দিকে। মোম সহসা জিভ কাটল, চোখ খিচে বন্ধ করে রাখলো। লজ্জায় হাঁসফাঁস লাগছে। মোমের কর্ণগোচর ভেসে আসলো আগুনের ভরাট কণ্ঠস্বর। তুমি পড়া রেখে খাতার মধ্যে এসব হাবিজাবি লিখছিলে? তোমার সাহস দেখে আমি রীতিমতো হতবিহ্বল হয়ে যাচ্ছি। মোম চোখ খুলে ভয়ে ভয়ে উঠে দাঁড়ায়। মাথা নিচু করে আচমকা ফুপিয়ে কেঁদে উঠল। এতে আগুনের ভাবান্তরের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা গেল না, বরং মুখবিবরে ফুটে উঠল বিরক্তিকর ভাব। আর কিছু পারো আর না পারো, ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্নাকাটি করতে ভালোই পারো। একদম কান্না করবে না। কান্না করার মতো কিছু হয়েছে? প্রশ্ন করেছি, উত্তর দেবে। মোম কোনো টু শব্দ করল না, এক মনে কেঁদেই চলছে। ঘন পাপড়িযুক্ত নয়নঝোড়া চোখের জলে ভিজে জুবুথুবু হয়ে রয়েছে। নাকটা লাল হয়ে গিয়েছে, ঠোঁট ফুলিয়ে কাছে তো কাছেই। কান্নার তোপে রক্ত জবায় ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে। সেদিকে নজর পড়তেই আগুনের ঘোর লেগে যাচ্ছে। আজকে নিজের কামুকতা অগ্রাহ্য করে গম্ভীর কণ্ঠে বলল, কি পেয়েছোটা কি তুমি? এভাবে কেঁদে কেঁদে নিষ্পাপ মুখশ্রী বানিয়ে ফেললেই আমি বারবার গলে যাব? এরকম কিছু ভেবে থাকলে সেটা তোমার ভুল ধারণা। মোম নাক টেনে ভাঙা গলায় বলল, খাবো, ক্ষুধা পেয়েছে। আগুন অবিশ্বাস্য নিষ্প্রভ চোখে চেয়ে থাকলো। এতক্ষণ ধরে কাকে কি বলল ও? তেজি গলায় বলে ওঠে, খেতে হবে না। এক রাতে না খেলে কিছু হবে না। আজকে পড়া না দিয়ে খাওয়া ঘুম কোনোটাই করতে পারবে না। মোম গাল ফুলিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। ও পড়াটা সম্পূর্ণ পারে, তবে আগুন জিজ্ঞেস করলে সঠিক উত্তর দিতে পারে না। আগুন প্রশ্ন করে ঘুরিয়ে পেঁচিয়ে, যার দরুন সব উত্তর কেমন গুলিয়ে যায়। আগুন লম্বা শ্বাস টানে, মোমের চোখের পানি মুছে দেয়, কপালে গাঢ় করে ঠোঁট ছুঁয়ে দিল। বুকের মধ্যে জড়িয়ে ধরে শান্ত কণ্ঠে বলল, এখনো তোমার অর্ধেক সিলেবাস কমপ্লিট হয়নি। কত পড়া বাকি রয়েছে জানো? একদিন পড়বে, 10 দিন পড়বে না, এমন করলে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে, তবেই না ভালো রেজাল্ট আশা করা যাবে। আমি পড়েছি তো, কিন্তু আপনি পড়া ধরলে কেন যেন বলতে পারি না আমি। কেন পারো না? সেটা তো আমিও বুঝতে পারি না। খাতার মধ্যে ওইসব লিখে সময় নষ্ট করছো কেন? আর লিখবো না। মনে থাকবে? থাকবে। আগুন বুক থেকে মোমকে সরিয়ে অঞ্জলিপুর মোমের মুখশ্রী তুলে নিল। চোখে চোখ রেখে অত্যন্ত শীতল গলায় বলল, আমি কি তোমাকে বকেছি নাকি মেরেছি? বলেছিলাম না অযাচিত কান্না আমার পছন্দ না? তাও তুমি কাঁদছো। এরকম কেন করো? মোম জবাব দিল না। এখনো মুখ গোমরা করে রেখেছে। আগুন মোমের নাকের ডগায় চুমু খেল। হাত ধরে ডাইনিং টেবিলের দিকে যেতে যেতে মুচকি হেসে বিড়বিড় করে বলল, কেটে কেটে আমার রাগ পানি করতে ওস্তাদিনি। ট্রিক্সটা খারাপ না। আজ বৃহস্পতিবার। আগুন কলেজ থেকে দুপুরের আগে ফিরে এসেছে। বাসায় এসে মোমকে নিয়ে নিজের আসল বাড়িতে চলে গিয়েছে। মিনা বারবার যাওয়ার জন্য তাগিদ দিয়েছেন। এতদিন যেতে পারেনি, সুযোগ ছিল না। মাঝখানে একদিন সাপ্তাহিক ছুটি পেয়েছে, তাই ভাবলো ও বাড়ি থেকে ঘুরে আসা যাক। মোম বেশ কিছুদিন ধরে যেতে চাইছে। মেয়েটা সদ্য অসুস্থতা কাটিয়ে উঠেছে। আপনজনদের সহচার্যে থাকলে ভালো লাগবে। আইমানের সাথে সামনাসামনি কথা বলা দরকার। ফোন করে আনিকার বিষয়ে জানিয়েছে আগুনকে। সব কিছুর কথা ভেবে আজ মোমকে নিয়ে বেরিয়ে পড়ল নিজ বাড়ির উদ্দেশ্যে। মোমকে পেয়ে সবাই খুশিতে ফেটে পড়ল যেন। কতদিন পর মেয়েটাকে দেখছে। বাসায় থাকলে সবসময় মিনার কাছাকাছি থাকে। এই যে এখানে এসেই মিনার সাথে এটা সেটা বলতে লাগলো। সোনারগাঁওয়ে গিয়ে কে কী করেছে, কোথায় কোথায় ঘুরেছে, কত নতুন মানুষের সাথে পরিচিত হয়েছে, রাজ্যের সকল কথা বিশ্লেষণ করতে বসে গিয়েছে।
মোমের মিষ্টি কণ্ঠে তোতা পাখির মতো বুলিগুলো মিনার মনকে পুলকিত করে। মেয়েটা খুব সহজ সরল, একাকিত্ব একদম পছন্দ করে না। মিনা ব্যস্ত থাকলে ময়ূরীর সাথে গল্পগুজব করতে থাকে। মোম্মা, তোমার কপালে এটা কিসের দাগ? শ্বশুরের কণ্ঠে উদ্বিগ্নতামূলক বাক্য শুনতে পেয়ে মোম চমকে উঠল। রাশেদের কথায় মিনা ময়ূরী ও দৃষ্টি তাক করলে মোমের কপাল বরাবর। দুপুরে লাঞ্চ করে ড্রয়িং রুমে সবাই বসে আছে। আগুন নিজের রুমে যাওয়ার আগে আয়মানকে ডেকে তার রুমে যেতে বলেছে। মিনা অস্থির গলায় জিজ্ঞেস করলেন, মোম, তোমার কপাল থেতলেছে কিভাবে? মোম স্মিত হেসে আমতা করে জবাব দিল, পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলাম মা। দেখে শুনে হাঁটবে তো নাকি? দেখেছো কতটা আঘাত পেয়েছো? চিন্তা করবেন না, এখন আমি ঠিক আছি। রাশেদ নরম কণ্ঠে বললেন, সাবধানে চলবে, তাড়াহুড়ো করার দরকার নেই। ছোট আঘাত পেয়েছো, বেকাদায় পড়ে যদি বড় রকম অ্যাক্সিডেন্ট হয়ে যেত তখন? আমার বড় ছেলের বউ তুমি, আমার ঘরের লক্ষ্মী। তোমার ভালো মন্দ কিছু হলে এর দায়ভার আমাদের উপর পড়বে। তোমার বাবা বলবেন আমরা তোমার খেয়াল রাখতে পারছি না, সেই জন্য নিজের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হও। মোম মিহি কণ্ঠে উত্তর দিল। জি বাবা। রাশেদ মিনা রেস্ট নিতে নিজের রুমে চলে গেলেন। ড্রয়িং রুমে রয়ে গিয়েছে মোম ময়ূরী। গালে হাত দিয়ে টিভি দেখছে ময়ূরী। মোম রিমোট দিয়ে টিভি বন্ধ করে দিল। ময়ূরী প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। মোম অভিমানী গলায় বলে ওঠে, আমার সাথে কথা না বলে তুমি টিভি দেখছো? তাহলে এখানে বসে কি লাভ হলো যদি আমায় গুরুত্বই না দেয় কেউ? ময়ূরী মুচকি হেসে মোমের গাল টেনে দিল। হাত বাড়িয়ে গলা জড়িয়ে ধরে বলল, কি বলেছে গুরুত্ব দেই না? আমার মিষ্টি ভাবিটা তো আমার কাছে সবার আগে। মোম মুখ কালো করে বলে, কাছে আসলে ভালোবাসা দেখাও, দূরে থাকলে কি আমার কথা মনে পড়ে? অবশ্যই মনে পড়ে তোমার কথা। পড়াশোনার প্রচুর চাপ, সেজন্যই প্রতিদিন ফোন দিতে পারি না। মোম ঠোঁট উল্টে ধীর গলায় জানায়, পড়াশোনার কথা আর বলো না। মাস্টারমশাই এই পড়াশোনা নিয়ে যা প্যারা দেয়, মাঝে মধ্যে ইচ্ছে করে যে পড়াশোনা বানিয়েছে তার কপালটা ফাটিয়ে দিই। ময়ূরী খিলখিল করে হেসে উঠল। অধরের হাসি বজায় রেখে বলল, ভাইয়ের কাছে পড়ো তুমি? হ্যাঁ। টিচার হিসেবে কেমন সে? ভীষণ বাজে। কি করছেন আমার ভাই? পড়া না পারলেই শুধু বকে, কালকেও বকেছে। তুমি নিয়মিত পড়া দিবে তাহলে আর বকবে না। আমি তো পড়ি, কিন্তু মাস্টারমশাই জিজ্ঞেস করলে কিচ্ছু বলতে পারি না। ঘুরিয়ে পেঁচিয়ে কি সব প্রশ্ন করে, আমার সব উত্তর মাথায় গুলিয়ে যায়। উনি পচাসা। ময়ূরী চকচকে দন্তপাটি বের করে শব্দ করে হেসে উঠল। আগুন বেডরুমের সোফার পেছনের দিকে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। আয়মান গিয়ে ভাইয়ের পাশে বসলো। পাশে কারো উপস্থিতি টের পেয়ে আগুন মাথা তুলে যায়। আয়মানকে দেখে সোজা হয়ে বসে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, বল, কি বলবি? আয়মান নড়ে চড়ে উঠল। হালকা গলা পরিষ্কার করে মিহি কণ্ঠে বলে উঠল, ব্রো, আনিকা আমাকে মেনে নিয়েছে। আমি চাই তুমি আজকে আব্বু আম্মুর সাথে কথা বলে এঙ্গেজমেন্টের কথা জানাও। ভালো যদি এক্ষুনি বলো, তাহলে বিকেলে আনিকাদের বাড়িতে গিয়ে আমাদের এঙ্গেজমেন্ট সেরে ফেলতে পারবো। এত তাড়াতাড়ি সম্ভব হবে কি করে? আজকে কথা বলে আজকেই এঙ্গেজমেন্ট? আনিকার বাবার সাথেও তো কথা বলতে হবে নাকি? তুমি আব্বু আম্মুর সাথে কথা বলো, আমি আনিকার বাবার সাথে কথা বলে নিচ্ছি। বেশি তাড়াহুড়ো করলে মেয়ের বাড়ির লোক যদি মনে করে তোর কোনো সমস্যা আছে। কে কি ভাবলো এতে কি যায় আসে? মোস্ট ইম্পর্টেন্ট পার্সন আনিকা, ওদের বাবা সানাউল্লাহ। তারা বাদে বাকি কারো কথা শুনতে যাবো কেন? আগুন ভাবলেশীনভাবে বলে, আজকে পারবো না কারোর সাথে কথা বলতে, আগামীকাল ভেবে দেখবো। আয়মান লাফ দিয়ে দাঁড়িয়ে বলল, পা ভাঁজ করে আগুনের পায়ের কাছে ফ্লোরে বসে পড়ে। হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনুরোধের স্বরে বলে, ভাই, এটা কেমন কথা? এরকম করো না প্লিজ। বহু কষ্টই তারা মেয়েটাকে পটিয়েছে। আমার সব আশা ভরসা শেষ হয়ে যাওয়ার আগে কিছু করো প্লিজ। ডু সামথিং ব্রো, প্লিজ প্লিজ প্লিজ। আগুন চোখ ছোট ছোট করে তাকায়। ভ্রুক্ষেপহীনভাবে গমগমে আওয়াজে বলে, তোর কাছে কি ব্যাপারটা এতই সহজ মনে হচ্ছে? আমি বাবাকে গিয়ে কি বলবো যে বাবা তোমার ছোট ছেলের পড়াশোনা রেখে তার মাথায় বিয়ের ভূত চেপেছে, তাকে জলদি জলদি বিয়ে করিয়ে দাও, আর বাবা হাসতে হাসতে তোকে বিয়ে করিয়ে দেবে? কি তাই তো?
আয়মান চুপসানো মুখে অসহায় মুখভঙ্গিতে বলল, বিয়ে পরে, আগে এঙ্গেজমেন্ট করিয়ে রাখতে চাই। তুমি বুঝিয়ে বললে আব্বু শুনবে। তুই নিজে গিয়ে বাবাকে বল। পাগল নাকি? আব্বুকে সব কথা বলতে গিয়ে এই ভর দুপুর উত্তম মধ্যম খাওয়ার কোন ইচ্ছে নেই আমার। যা বলার তুমি বলবে। আগুন আড়মোড়া ভেঙে বিছানায় বসে বলে। রাতে বলবো, এখন তুই যা। আয়মান আবার এসে আগুনের পাশে বসল। কণ্ঠ নিচুতে নিয়ে তিরিক্ষি মেজাজের সহিত বলল, আমার সাথে তুমি অন্যায় করছো। না না, শুধু অন্যায় না, রীতিমতো মহা অন্যায়। ভুলে যাও না, আমি কিন্তু তোমার বাসরের ব্যবস্থা করে দিয়েছিলাম। এটি কৃতজ্ঞতা বোধ তোমার থাকা উচিত। আগুন ফ্রু উঁচিয়ে চওড়া গলায় শুধালো, আমি তোকে বলেছিলাম আয় আমার বাসর ঘর সাজিয়ে দিয়ে যা। আয়মানের টনক নইল। বুঝতে পারছে ভাইয়ের সাথে কড়াভাবে কথা বললে কাজের কাজ তো হবেই না, উল্টো চূড়ান্ত লোকসান হবে। নিষ্পাপ মুখশ্রী বানিয়ে অত্যন্ত নরম কণ্ঠে বলল, তুমি বলনি ওটা ভালোবেসে দেওয়া ছোট ভাইয়ের উপহার ছিল। এবার তুমিও বড় ভাই হিসেবে আমার এঙ্গেজমেন্টের ব্যবস্থা করে দাও। এটা তোমার পক্ষ থেকে আমার জন্য উপহার হয়ে যাবে। আগুন ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল, ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থাকলো, অতপর শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আজকেই বাবার সাথে কথা বলবো। খুশিতে আয়মানের শরীর দুলে উঠল, মনের মধ্যে বাকবাকুম পায়রা নাচছে। আগুনের কাজ জড়িয়ে হাসি মুখে বলল, কথা বলে আজকে কনফার্ম করবে ওদের বাড়িতে যাওয়ার। আমি সানাউল্লাহ আঙ্কেলের সাথে কথা বলে নিচ্ছি। আগে বাবা কি বলে শুনি, তারপর আনিকার বাবাকে জানাস। ওকে। আয়মান খুশিতে গদগদ হয়ে আগুনের গালে টুপ করে একটা চুমু দিয়ে শরীরটাকে হেলিয়ে দুলিয়ে চলে গেল। আগুন ঠোঁট কামড়ে হাসে। ছোট্ট ভাইটার আচরণ একদমই বাচ্চা বাচ্চা, অথচ সে এখন বিয়ের জন্য উঠে পড়ে লেগেছে। এখন সময় রাত 7টা বেজে। যদিও এই সময়টাকে সন্ধ্যার সময় ধরা হয়, তবে হিসেব করলে এই সময়টা রাতেরই অংশ বিশেষ। বিস্তৃত নীলিমাতে সূর্য ডুবে গিয়ে অন্ধকার হাতছানি দিয়ে ডাকছে, জানান দিচ্ছে রাত হওয়ার। রাস্তার চারিধারে সোডিয়াম আলো জ্বলছে। ট্যাক্সি বাস গাড়িগুলো পেছনে লাল রঙের বাতি জ্বালিয়ে ছুটছে নিজ গন্তব্যে। গাড়ির টিটি ভো ভো শব্দ কানে আসে অবিরাম। রাশেদ বিরক্ত হচ্ছেন এই সময় বাইরে বের হওয়াতে। তারা সবাই এখন আনিকাদের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। রাশেদের মেজাজ খারাপ হচ্ছে, রাগ বেড়ে যাচ্ছে তরতর করে। আগুন দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে। পাশে রাশেদ বসা, পেছনে মিনা, ময়ূরী, মোম, আয়মান বসেছে। রাশেদ বাদে বাকিদের মুখবিবর স্বাভাবিক, তাদের মুখভঙ্গিতে বিরক্তিকর আভাস নেই। আয়মানের খুশি আর ধরে না, খুশিতে ইচ্ছে করছে মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। বিকেলবেলা রাশেদের সাথে কথা বলেছে আগুন। রাশেদ বেশ অবাক হয়েছিল আগুন নিজে থেকে তার সাথে কথা বলতে আসায়। আগুন সচরাচর নিজ থেকে রাশেদের সাথে কথা বলতে আসে না। আগুনের ভাবভঙ্গি সিরিয়াস দেখে রাশেদ আগ্রহ সমেত তার কথা শুনতে চাচ্ছিলেন, কিন্তু আগুনের মুখে আয়মানের এঙ্গেজমেন্টের কথা শুনে দপ করে মস্তিষ্কে আগুন জ্বলে ওঠে। চিৎকার করে আয়মানকে ডেকে বকাবকি শুরু করেন। রাশেদের চিৎকারে বাকিরা ছুটে আসে রোমে। রাশেদের চেঁচামেচিতে আয়মান তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি, নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যেহেতু আগুন ওর হয়ে বাবার সাথে কথা বলছে, সেখানে ওর চুপ থাকাকেই সঠিক বলে মনে হয়েছে। আগুন শান্ত কণ্ঠে রাশেদকে বলেছে, বর্তমান ছেলেমেয়েরা আবেগের বশে অনেক ব্যভিচার খারাপ কাজে লিপ্ত হয়ে পড়ে। তারা সহজে কোনো কিছু আদায় করতে না পারলে অন্যায়ের পথ বেছে নেয়। তাদের সেই সুযোগ না দেয়াই ভালো। হারামভাবে ছেলেমেয়েরা ফ্যামিলির চোখের আড়ালে লুকিয়ে প্রেম করা, ঘোরাঘুরি বা মেলামেশা করার থেকে দু নরনারীকে হালালভাবে একসাথে চলার পথ সুগম করে দিলে সবচেয়ে ভালো হবে। কিছুদিন পর কোনো দুর্ঘটনা ঘটলে আয়মানের সাথে আমাদের ফ্যামিলির সম্মানও যাবে। বকাবকি বা মারামারি করে মান সম্মান ফেরানো যাবে না। তার থেকে বরং ঠান্ডা মাথায় ভেবে চিনতে ছোট করে আয়মানের এঙ্গেজমেন্টটা করিয়ে রাখলে ভালো হয়। ওদের পরীক্ষা শেষে সকল বিধিমালা প্রাধান্য সমেত বিয়ে পড়ানো যাবে। তাছাড়া মেয়ে খুব ভালো, মিডল ক্লাস ফ্যামিলির মেয়ে হলেও তাদের নামে কোনো খারাপ কিছু শোনা যায়নি। সম্মানের সঙ্গে বসবাস করে চলেছে। ছেলেমেয়ের ইচ্ছার বিরুদ্ধে না গিয়ে তাদের কথায় সম্মতি প্রকাশ করা ভালো। রাশেদ আগুনের কথা মনোযোগ সহকারে শুনলেন এবং সিদ্ধান্ত নিলেন আজকেই যাবেন আনিকাদের বাড়িতে। মূলত আয়মানের জোরাজুরিতে আজকেই যেতে হচ্ছে। রাশেদ সময় চাচ্ছিলেন, সেটা তার ছেলে হতে দিল তো। রাশেদ রাজি হয়েছে খবরটা শোনা মাত্র।
আয়মান সানাউল্লাহকে ফোন করে জানিয়েছে তারা সবাই ওনাদের বাড়িতে আসে। এভাবে হুট করে বলায় সানাউল্লাহ বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেলেন। ওনাকে কিছু বলার সুযোগ না দিয়ে আয়মান কল কেটে দিয়েছে। জোগাড় আত্মীয়রও তো একটা ব্যাপার আছে। এই অল্প সময়ে কিভাবে ম্যানেজ করবেন তিনি? কত বড়লোক বাড়ির মানুষ তারা। সানাউল্লাহর আয়োজন কি আজও পছন্দ হবে তাদের? আয়মানের কোনো সমস্যা নেই, বাবার টাকা আছে, শুধু আংটি আর আনিকার জন্য খুচরো কিছু কসমেটিক কিনে নিয়েছে। আগুন এক ফাঁকে গাড়ি দাঁড় করিয়ে মিষ্টি, ফ্রুটস, বিস্কুট, চানাচুর, চিপস কিনে মোটামুটি একটা বড়সড় ব্যাগ বানিয়ে ফেলেছে। আনিকাদের বাড়িতে পৌঁছে গিয়েছে সবাই। সোফায় বসে আছে রাশেদ। মোটা ফ্রেমের চশমার আড়াল থেকে আধবুড়ো চক্ষুজোড়া ঘুরিয়ে ঘুরিয়ে বাড়িটা অবলোকন করছেন। একতলা বিশিষ্ট বাড়ি, দেয়াল টানা, তবে উপরের ছাদ টিনের তৈরি। 3টা রুম, আসবাবপত্র, ফার্নিচার দিয়ে সুন্দর পরিপাটি করে সাজানো গোছানো। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে দেখতে। ওদের সামনের ছোট টি টেবিলে হরেক রকমের খাবার সাজানো, কয়েক ধরনের ফল, মিষ্টি, শুকনো খাবার। সবার সাথে সানাউল্লাহ বসে আছেন। ওনার ভীষণ হাঁসফাঁস লাগছে, কিছু বলতেও দ্বিধাবোধ করছেন। সময় নিয়ে ভদ্রতা স্বরূপ নম্রতা সহকারে বলে উঠলেন, আপনারা কিছু খাচ্ছেন না যে? ক্ষমা সুন্দর চোখে দেখবেন, আপনাদের চাহিদা অনুযায়ী ব্যবস্থা করতে পারিনি। আসলে সময় স্বল্পতার জন্য যা পেরেছি ততটুকুই করেছি। মীরা মুচকি হেসে বললেন, এসব কি বলছেন ভাই? আপনাদের প্রতি আমরা অসন্তুষ্ট নই, আমাদেরই উচিত হয়নি হুট করে চলে আসার। ছেলের পাগলামোর জন্য আসতে বাধ্য হয়েছি। সানাউল্লাহ স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। সবাই হালকা খেলো। মোম 2 টুকরো কমলার পিস খেয়েছে আর আমের জুস। মোম আনিকাকে দেখার জন্য এদিক ওদিক নজর বোলাচ্ছে। মোম যেই পোশাকই পরুক না কেন তাতেই দারুণ লাগে। আগুন বউয়ের ব্লাসিত রক্তাভ গালে তার পিবর ঠোঁটের দিকে চেয়ে আছে। ইচ্ছে করছে টপাটপ গুটি কয়েক চুমু খেতে। মোম জুসের গ্লাস রেখে আগুনের দিকে আর চোখে তাকায়। আগুনকে নেশাত্মক চোখে তাকাতে দেখে দ্রুত নজর ফিরিয়ে নেয়। টিস্যু দিয়ে মুখ মুছে রাশেদ গম্ভীর কণ্ঠে বললেন, আপনার মেয়েকে ডাকুন। সানাউল্লাহ পাশের বাসার এক খালা সম্পর্কে ভদ্রমহিলাকে ডেকে বললেন আনিকাকে নিয়ে আসতে। আয়োজনের কাজের সুবিধার্থে ভদ্রমহিলাকে ডেকেছেন তিনি। আয়মানের উসখুস লাগছে, মুষ্টি বদ্ধ করে রাখা হাতের তালু ঘামতে শুরু করেছে। উত্তেজনায় মন ছটফট করছে। কিছুক্ষণ পর ধীর কদমে আনিকা ড্রয়িং রুমে এসে হাজির হলো। মিনা তাকে পাশে বসতে বললেন। আনিকা বসলো, মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আছে। গায়ে হলুদ রঙের 3 পিস, চোখে কাজল, মাথায় ওড়না দিয়ে ঘোমটা দেয়া, মুখে আর কোনো সাজ নেই। আনিকার শ্যামলাটে মায়াবী মুখশ্রী থুতনিতে হাত রেখে পর্যবেক্ষণ করলেন মিনা। মেয়েটা দেখতে মাশাআল্লাহ। আয়মান এক দৃষ্টিতে আনিকার দিকে চেয়ে আছে। আনিকা আয়মানের দিকে তাকায়নি। নীরবতা বিরাজমান কক্ষে তা ভঙ্গ করে ভরার স্বরে রাশেদ বলে উঠলেন, আপনাদের ফ্যামিলি স্ট্রেস নিয়ে আমার তেমন মাথা ব্যথা নেই। আমার বাড়ির লক্ষ্মী ভালো হলেই ভালো। আপনার সম্পর্কে টুকটাক আইমনের থেকে জানতে পেরেছি। আপনি রাজি থাকলে আমরা আজকে আপনার মেয়েকে আংটি পরিয়ে দিব। সানাউল্লাহ হেসে জবাব দিলেন, আমার মেয়ে রাজি, এতে আমার আপত্তির কোনো কারণ নেই। সানাউল্লাহর সাথে রাশেদ মিনা একের পর এক কথা বলে যাচ্ছেন। ময়ূরী মোম দুজন কানে কানে কিছু বলছে আর মিটিমিটি হাসে। আগুন সকলের দৃষ্টির অগোচরে মোমকে দেখে চলেছে। আনিকা একবার মাথা তুলে আর চোখে আয়মানকে দেখছে। নির্লজ্জটাকে দেখতে অনেক হ্যান্ডসাম লাগছে। হঠাৎ আয়মানের ফোনে টুং করে একটা শব্দ হলো। আয়মান ব্রুকুসকে ফোনের দিকে তাকায়। একটা মেসেজ এসেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বোমা ফাটানোর মতো করে বলে উঠল, আমি আনিকার সাথে এঙ্গেজমেন্ট। অন্ধকার আচ্ছন্ন রাতে সানাউল্লাহর বাড়ির ড্রয়িং রুমে বিরাজমান পিনপিনে নীরবতা। এরকম নিস্তব্ধতা কক্ষে ছাদ থেকে সিমেন্ট খসে পড়লে মনে হবে বড়সড় ব্লাস্ট হয়েছে। এতটাই শুনশান, নিরিবিলি, থমথমে হয়ে রয়েছে কক্ষটা। হাসি খুশি মাখা মুহূর্তটা নিমিষেই ধূলিসাৎ হয়ে গিয়েছে। কারো মুখে কোনো কথা নেই। একরাশ বিষণ্ণতা নিয়ে দীর্ঘশ্বাস ছাড়ছে। সকলের নজর আয়মানের ওপর। বিস্ময়কর দৃষ্টিতে ফ্যালফ্যাল করে চেয়ে আছে। মুখ বিবর অস্বাভাবিক। কি প্রতিক্রিয়া দেখাবে সেটাই ভুলে গিয়েছে তারা।
এতক্ষণ আনিকা মাথা নিচু করে থাকলেও আয়মানের কথায় চমকে ওঠে। হতবিহ্বল চোখে তার পানে যায় একাকিত্বের বেদনার মতো ছায়াস্বরূপ ধরা দিয়েছে মন গহীনে। দুরু দুরু বুক কাঁপছে, কম্পিত ঠোঁট নেড়ে কথা বলতে চাইছে, কিন্তু কণ্ঠনালী ভেদ করে তা পারছে না। বুঝলেও শব্দ ভাণ্ডার থেতিয়ে এসেছে প্রায়। কাজল কালো চোখজোড়া ছলছল করে উঠল, ছোট্ট মস্তিষ্কের ভেতর হানা দিল বৃতৃষ্ণা দায়ক বিদঘুটে চিন্তা। শরীরের রন্ধে রন্ধে ঢুকে গেল উত্তলতা বেগবান স্রোতের হাতছানি। আয়মান যদি এঙ্গেজমেন্ট না করে এই সময় ওদের বাড়িতে এসেছে কেন? ফোন করে ছোটোখাটো আয়োজন করতে বলেছে কেন? গুটি কয়েক পাড়া প্রতিবেশী আনিকার এঙ্গেজমেন্টের কথা জানে। তারা কিভাবে বর্তমান সমাজে ছেলের যতই দোষ থাকুক না কেন সবসময় সমাজ মেয়েদের দিকেই আঙুল তোলে। তারা ভাববে আনিকার নিশ্চয়ই কোনো অন্য কারোর সাথে চক্কর আছে, সেজন্য ছেলের বাড়ির লোক এঙ্গেজমেন্ট না করে চলে গিয়েছে। সেসব বাদ দিলে আয়মান এতদিন যা যা বলেছে, পাগলামো করেছে, তবে কি সেগুলো সব মিথ্যে? অভিনয় ছিল কি? কোথায়? আনিকা তো কোনো অভিনয় করেনি। ও তো মন থেকে এই বেয়াদব ফালতু ছেলেটার উপর দিনকে দিন দুর্বল হয়ে পড়েছে। তাহলে আয়মান হঠাৎ করে এসে হুট করে কেন বলছে এঙ্গেজমেন্ট করবে না? আনিকা তো বলেনি ওর পিছু পিছু ঘুরতে। আয়মান নিজে থেকে ওকে জ্বালিয়েছে। বড়লোকের ছেলে বলে কি মধ্যবিত্ত পরিবারের মেয়ে পেয়ে গেম খেলতে চাচ্ছে, নাকি সেদিন রাস্তায় কপাল ফাটিয়েছে বলে প্রতিশোধ নেয়ার জন্য মনোবাঞ্ছনা পূর্ণ করতেই প্রেমের নাটক করেছে? এরকম হাজারো হৃদয় ভাঙার সম্ভাবনাময় প্রশ্ন আনিকার মগজে কিলবিলিয়ে উঠেছে। আগুনের পুরুষালী চোয়ালদয় শক্ত হয়ে ওঠে, মেজাজ খারাপ হচ্ছে, শিরায় শিরায় রক্ত টকবগিয়ে উঠছে। অগ্নি চক্ষু নিয়ে আয়মানের দিকে চেয়ে রইল অনিমেষ। শক্ত গলায় দাঁতে দাঁত পিষে শোধালো, তুই কি মজা করছিস আমার সাথে? এটা কি মজা করার সময়? আয়মান টান টান হয়ে উঠে দাঁড়ায়, হাত ঘড়িতে সময় বোলায়, ভাঁজ করা শার্টের কলার আবারও টেনে টুনে ঠিকঠাক করে দাম্বিকের সহিত চওড়া গলায় জবাব দিল, আমি মজা করছি না। আমার পায়ে পড়ে দীর্ঘদিন ধরে ঘ্যান ঘ্যান করেছিস আজকের দিনটার জন্য, আর এখন তুই বলছিস এঙ্গেজমেন্ট করবি না? মানেটা কি? আয়মান গাছাড়া ভাবে বলে, করবো না এঙ্গেজমেন্ট করার মুড নেই আমার। আগুন রাগ যথাসাধ্য আয়ত্তে রাখলো, কণ্ঠ খাদেই নেই গমগমে আওয়াজে জানালো, আমি নিজের হাত বেশিক্ষণ কন্ট্রোলে রাখতে পারবো না আয়মান। রাতের বেলা ড্রামা শুরু করেছিস, থাপড়িয়ে তোর মুড ছুটিয়ে দেব। এটা কি কোনো খেলা? যখন মুড হবে খেলবি, মুড নেই তো খেলা বন্ধ করে দিবি। আমার কথাটা শোনো। আনিকার বাবার মুখটা পানসে হয়ে রয়েছে। তিনি একবার মেয়ের দিকে তাকাচ্ছেন তো একবার আয়মানের দিকে। মেয়ের জলে টইটুম্বর অক্ষিকটু নজরে পড়তেই বুকের ভেতর মুচড়ে উঠল। মেয়েটার মুখটা মলিনতায় ছেয়ে রয়েছে। আনিকার চোখে আয়মানের জন্য এক ধরনের মিষ্টি সুখকর অনুভূতি তিনি দেখতে পাচ্ছেন। কিন্তু আয়মান যে বলেছে এঙ্গেজমেন্ট করবে না, তবে কি তিনি মেয়ের জন্য ভুল ছেলে পছন্দ করে ফেলেছেন? সানাউল্লাহ ব্যথাতুর হৃদয়ে অসহায় চোখে আয়মানের দিকে চেয়ে শান্ত কণ্ঠে বললেন, হঠাৎ এই কথা বলছো কেন বাবা? আমাদের দ্বারা কোনো অন্যায় বা ভুল হলো? আমরা সেটা শুধরে নেব। এভাবে এঙ্গেজমেন্টের অনুষ্ঠান বন্ধ করে দিলে আমার মেয়েটার কষ্ট পাবে। আজকের ঘটনা গোপন থাকবে না, ঠিকই পাড়া প্রতিবেশী কানাঘুষা শুরু করে দিবে। আমার মেয়েটার বদনাম হয়ে যাবে। এঙ্গেজমেন্ট করে নাও বাবা। আনিকা বাবার পানে তাকায়। জীবনে প্রথম নিজের বাবাকে কারোর সামনে মাথা নিচু করে অনুরোধ স্বরূপ কিছু বলতে বলছে, তাও সেটা ওর জন্য। হৃদগহীনে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। টুপ করে গাল বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কেউ দেখার আগে আঙুল দিয়ে ছিটকে ফেলে দিল। আনিকার চোখের জল কেউ না দেখলেও সানাউল্লাহ আর আয়মানের নজর এড়ায়নি। নিজের মনকে শক্ত করল আনিকা, লম্বা শ্বাস টানল। যে ছেলে বাড়ি বয়ে এসে অপমান করতে চায় তাকে আনিকা কখনো বিয়ে করবে না। নিজেকে প্রস্তুত করে আয়মানকে তিক্ত করা কথা শোনানোর জন্য ধাতস্থ করল। সেই মুহূর্তে আয়মানের দীপ্তিমান সাবলীল বাক্য ড্রয়িং রুমের প্রত্যেক সদস্যদের মনে ঝংকার তুলল। আয়মান অত্যন্ত ধীর চনমনে কণ্ঠে আওড়াল, আমি আনিকাকে এঙ্গেজমেন্ট নয়, ডিরেক্টলি বিয়ে করতে চাই। বজ্রপাতের ন্যায় চমকে উঠল সকলে। একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। আয়মান কি বোঝে? কারোরই সেটা বোধগম্য হচ্ছে না। আগুন তিরিক্ষি মেজাজ নিয়ে প্রশ্ন করল, যা বলার সরাসরি বল, তোর কথা ঠিক বুঝতে পারছি না।
আয়মান অধৈর্যের সহিত বলে, সরাসরি তো বললাম, বাংলা ভাষাতে বলেছে, না বোঝার কি আছে? আগুন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, তুই কি বলছিস তুই জানিস, বুঝতে পারছিস? অবশ্যই, আমার ব্যাপার আমি বুঝবো না? পাগলের মতো কথা বলিস না। বিয়ে পরে, এঙ্গেজমেন্ট কর আজকের জন্য। একবার যখন বলেছে বিয়ে করে তবেই যাব। আগুন ঝাঁজ সমেত মৃদু স্বরে চেঁচিয়ে বলল, তোর বিয়ে করাও লাগবে না, এঙ্গেজমেন্ট করাও লাগবে না। কার সামনে দাঁড়িয়ে তারামি করছিস, ভুলে যাচ্ছিস? আয়মান এ পর্যায়ে কিছুটা দমে গেল, অসহায় মুখভঙ্গিতে বলে উঠল, ব্রো, তুমি অন্তত আমাকে বোঝো। আমার একমাত্র আশা ভরসা তো তুমি। রাশেদ বসা হতে উঠে দাঁড়ায়, কর্কশ আওয়াজে বলে উঠলেন, তুমি কিন্তু এখন বেশি বেশি করছো আইমান। বিয়ে কি হাতের মোয়া যে চাইলেই পাওয়া যায়? ঝামেলা না করে এঙ্গেজমেন্টটা দ্রুত শেষ করে বাড়িতে। আয়মান ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ে মিহি কণ্ঠে বলে, আব্বু, এঙ্গেজমেন্ট করি অথবা বিয়ে একই তো। আমাদের পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তো আনিকাকে বাড়িতে তুলবে না। আবার আনিকা ভার্সিটিতে উঠলে পড়াশোনার চক্করে বিয়ের অনুষ্ঠান আটকে যেতে পারে। বাবার বাড়িতে থেকে পড়াশোনা করার জন্য মনস্থির করতে পারে। তাই বলছিলাম, বিয়েটা হয়ে গেলে সবচেয়ে ভালো হবে। রাশেদ চিবিয়ে চিবিয়ে কণ্ঠ খাদে নামিয়ে বলল, এভাবে বিয়ে করা যায় না। বিয়ের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলো পালন করে বিয়ে করতে হয়। এখন রাতের বেলা তাড়াহুড়ো করে বিয়ের কার্যক্রম সম্পূর্ণ পূরণ করব কিভাবে? তুমি তো বলোনি বিয়ে করতে চাও। আগে বললে সে অনুযায়ী সিদ্ধান্ত নিতাম, ব্যবস্থা করতাম। তাছাড়া আনিকা এখন অপ্রাপ্ত বয়স্ক, বিয়ের জন্য উপযুক্ত ন্যূনতম বয়স প্রয়োজন। ছেলে হলো 21 আর মেয়ে হলো 18। ভাইয়া বাল্য বিবাহ করেছে, তারপরে কিছু না। ভাবির বয়স তখন মাত্র 15 ছিল। গ্রামের সাথে তুমি শহরের তুলনা করছো। আয়মান বেশ ভাব নিয়ে বলে ওঠে, আমার কাছে এটা সাজেশন আছে আব্বু। কি সাজেশন? আয়মান সবার দিকে এক পলক তাকায়, সকলে ওর দিকেই আগ্রহ সমেত উত্তরের আশায় তাকিয়ে আছে। আয়মান শুষ্ক ঢোক গিল, জিভ দ্বারা ঠোঁট ভিজিয়ে মিনমিন করে বলল, কোর্ট ম্যারেজ। মিনা, রাশেদ, সানাউল্লাহ, ময়ূরী হতবম্বের ন্যায় একসাথে বলে উঠল। কি? আয়মান ছোট্ট করে উত্তর দিল। হুম। সানাউল্লাহ হতবিহ্বল অক্ষিপটে চেয়ে আশ্চর্যজনক গলায় শুধালেন, তুমি বিয়ে করতে চাচ্ছ, কিন্তু কেন? আগে আংটি পরিয়ে রাখো, পরে না হয়। বাদ সাধল আয়মান রাশভারী কণ্ঠে বলল, না আঙ্কেল, পরে না। আজকে এখনই আনিকাকে বিয়ে করব। কাজী টাকা, উকিল ঠিক করা, অনেক ঝামেলার ব্যাপার স্যাপার রয়েছে। কিভাবে কি হবে? আয়মান বাঁকা হাসল, অদর কোণে রহস্যজনক হাসি ঝুলিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে জানালো, এসব নিয়ে আপনাদের ভাবতে হবে না আঙ্কেল, আমি সকল ব্যবস্থা করে রেখেছি। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ যাবত। সকল সদস্য আরেক দফা চমকে ওঠে, হতভম্ব নেত্রদয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকলো। মুখে কুলুপ এতে চুপ করে দাঁড়িয়ে আছে সবাই। কী বা বলবে, কী বা বলার থাকতে পারে, মাথা কাজ করছে না কারোর। তবে আগুন শান্ত, সত্য প্রবাহের ন্যায় শিথিল। বিড়ায়নতায় উদ্বেগের রেশ পর্যন্ত নেই। কপালে প্রগাঢ় ভাঁজ ফেলে তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করল আয়মানের ওপর। ভারীক্ষী নিঃশ্বাস ছেড়ে আয়মানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ল, এঙ্গেজমেন্ট করতে এসে সরাসরি বিয়ে করতে চাওয়ার কারণ কি? আয়মান মুখ বিবরে সাবলীল ভাব ফুটিয়ে শান্ত কণ্ঠে বলল, অনেক বড় কারণ ব্রো। আনিকাকে আমার বিন্দুমাত্র বিশ্বাস হয় না। মিনিটে মিনিটে মুড বদলায় মেয়ে, কথায় কথায় পোল্ট্রি মারার অভ্যাস। এখন খুশি খুশি এঙ্গেজমেন্ট করবে, দেখা গেল কিছুদিন পর হয়তো কারণ দেখিয়ে হাত থেকে আংটি খুলে আমার মুখের উপর ছুঁড়ে মেরে বলবে, এই নাও তোমার আংটি, আমার তোমাকে ভাল লাগে না। সেজন্য ভাবনা চিন্তা করে ঠিক করেছে, এসছি যখন এই ঝাঁচওয়ালা মেয়েকে খাঁচায় বন্দি করে তবেই ক্ষান্ত হব। তখন আয়মানের ফোনে ওর এক বন্ধু মেসেজ পাঠিয়েছিল। ওর বন্ধুর বাবা পেশায় একজন উকিল। আয়মান ওর বন্ধুকে বলেছিল ও আজকে বিয়ে করবে। কাজী এবং ওর বন্ধুর বাবাকে সাথে নিয়ে কাবিননামার কাগজপত্র জেনে আগে থেকেই রেডি করে রাখা হয়। বন্ধু আয়মানের কথা ফেলতে পারেনি। আয়মান জানতো অপ্রাপ্ত বয়স্ক বলে কোর্ট কাবিন করা লাগবে।
ওদের, তাই আগে থেকে ব্যবস্থা করে রেখেছিল। আয়মান আজ বাড়ি থেকে মনস্থির করে বেরিয়েছিল এঙ্গেজমেন্টের নাম করে বিয়ে করবে। বন্ধুকে বলেছে কাজ হয়ে গেলে ওকে যেন মেসেজ করে জানিয়ে দেয়। ফোন দিতে নিষেধ করেছিল আয়মান, বলেছে তখন ও মেয়ের বাড়িতে সবার সম্মুখে থাকবে, শুধু মেসেজ করলেই চলবে। আগুন ভ্রু উঁচিয়ে জানতে চাইল, তুই এত অ্যাডভান্স হলি কবে থেকে? আয়মান কপালে আসা চুলে হাত চালিয়ে পেছন দিকে ঠেলে দেয়। হাতের সাহায্যে চুলে ব্রাশ করে বেশ ভাব নিয়ে বলল, আমি সব কিছুতেই ফার্স্ট, তোমার মতো লো কোয়ালিটির মানুষ না। অনেকে রাজি থাকলে তোমার আগে বাবা হয়ে দেখাবো, প্রমিস। আগুন কটমট করে চোখ পাকায়। আয়মানের এতে কোনো ভাবান্তর হলো না। আনিকার চক্ষুদয় বড় বড় হয়ে গেল। সানাউল্লাহ কেসে উঠলেন। মিনা এদিক ওদিক নজর ঘোরায়। ময়ূরী ঠোঁট টিপে হাসে। রাশেদের মাথা ঝিমঝিম করছে। বুকে হাত দিয়ে তিনি সোফায় বসে পড়লেন। বলার মতো কোনো কথা খুঁজে পেলেন না। তার ছেলে এতটা ধুরন্ধর, এই ছেলে উনি জন্ম দিয়েছেন। কার মতো হয়েছে তার ছোট ছেলে? তার পরিবারে এরকম চিন্তা ভাবনার মানুষের কথা তো মনে পড়ছে না যে ছোট ছেলে তার মতো হবে। তাহলে কার স্বভাব পেয়েছে এই ছেলে? লজ্জায় ছেলের পাগলামোতে প্রেশার তরতর করে বেড়ে যাচ্ছে। অবশেষে আয়মানের পাগলামো জয় হলো। কোর্ট কাবিন 3 কবুল বলে আনিকার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। পার রাখলো বৈবাহিক জীবনে। শুরু হলো নতুন 2 সাপে নেউলের ঝুড়ি, যাদের শুরুর অধ্যায়টা সুন্দর, তবে সমাপ্তি কেমন হবে সেটা তো সময়ের সাথে সাথে বোঝা যাবে। কোর্ট থেকে বেরিয়ে সবাই গাড়ির সামনে এসে দাঁড়ালো। এখান থেকে যে যার বাড়ি ফিরে যাবে। আয়মানরা বাড়ির গাড়ি করে এসেছে, সেই গাড়িতেই বাড়ি ফিরে যাবে। কোর্টে আসার সময় ট্যাক্সি গাড়ি করে আনিকা, ময়ূরী এবং সানাউল্লাহ এসেছিল। আগুন গাড়িতে বসে তারা দিতেই আয়মান বলল, ভাই তোমরা চলে যাও, আমি আঙ্কেল আনিকাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছে। তুই কি গাড়ি এনেছিস নাকি? গাড়ি আনেনি তো কি হয়েছে, ট্যাক্সি করে ওদের বাড়ি পর্যন্ত যাব, তারপর ওই ট্যাক্সি করেই বাড়ি ফিরবো। ঠিক আছে, সাবধানে আসিস। আয়মান মাথা নাড়ল। আগুন বাড়ির উদ্দেশ্যে গাড়ি স্টার্ট দিল। আয়মান ট্যাক্সি গাড়িতে উঠে আনিকা ও তার বাবাকে নিয়ে শ্বশুর বাড়িতে যাত্রা শুরু করলো। আনিকাদের বাড়িতে গাড়ি থামতেই সানাউল্লাহ গাড়ি থেকে নেমে ভেতরে চলে গেলেন। আনিকা নিঃশব্দে বাবার সাথে চলে যেতে উদ্যত হতেই আয়মান পেছন থেকে হাত টেনে ধরল। আনিকা চকিতে তাকালো। আয়মান হাত টেনে একটু সাইডে নিয়ে আসলো। আনিকা হাত ছাড়তে চাইল, কিন্তু সফল হলো না। আয়মান তিরস্কার স্বরূপ খোঁচা মেরে বলল, এত ছটফট করলে বাসর করতে দুবারও ভাববো না, মাইন্ডেড। আনিকা অন্যদিকে চেয়ে মুচড়ামুচড়ি করতে করতে খিটখিটে মেজাজ সমেত বলল, ছাড়ুন, বাবা এক্ষুনি রাখবে আমাকে। আয়মান ছাড়ল না, উল্টো আনিকার কোমর পেঁচিয়ে ধরল। একটানে নিজের বক্ষের সঙ্গে মিশিয়ে নিল। কানের কাছে মুখ নিয়ে হিসিয়ে হুমকি স্বরূপ কটাক্ষ আওয়াজে জানালো, কিসের ছাড়াছাড়ি, এখন শুধু ধরা ধরে ডার্লিং। চুপ করুন। করলাম, এখন বলো তোমার কি গিফট চাই? কিসের গিফট? বারে বিয়ে করেছি, বউকে গিফট দেবো না? আয়মানের মুখে বউ শব্দটা শুনে আনিকার শির দ্বারা বেশ শীতল স্রোত বয়ে গেল। বার কয়েক পলক ঝাপটায় মৃদুস্বরে কাপা গলায় বলে, আমার কোনো গিফট চাই না। তুমি নিতে না চাইলে আমি শুনবো কেন? গিফট তো দিবই। আপনার দেরি হচ্ছে, বাড়ি ফিরবেন না? আয়মান কোমরে আরেকটু চাপ দিয়ে শ্লেষ স্বরে আওড়ালো, বলতে পারো না এমন এখানে থেকেছেন? আনিকা নিশ্চুপ রইল। ধাক্কা দিয়ে আয়মানকে নিজের থেকে সরিয়ে দিতে চাইলে বরাবরের মতো এবারেও ব্যর্থ হতে হলো তাকে। আয়মান ঝুঁকে আসে কিঞ্চিত, আনিকার গালে নাক ঘষে সাফাই দেওয়ার ভঙ্গিতে বলল, গিফট দিয়ে চলে যাব। তুমি গিফট নিতে দেরি করবে, আমার তোমাকে ছেড়ে বাড়ি ফিরতে ঠিক ততটাই দেরি হবে। আনিকার শরীর কাঁপছে অস্বাভাবিক গতিতে। আয়মানের গরম নিঃশ্বাস ওর চোখে মুখে উপচে পড়ছে। হাঁ করে কিছু বলতে চাইল, তার আগেই আয়মান ওর কমল কোষের ন্যায় ঠোঁটজোড়া দখল করে নিল। সহসা আনিকা চোখ খিচে বন্ধ করে নেয়। আয়মানের বাহু খামছে ধরে। দুলে উঠল মেয়েলি তনুমন। ঠোঁটের মিষ্টি স্বাদ নিয়ে বেশ কিছুক্ষণ পর আয়মান আনিকাকে ছেড়ে দিল। কণ্ঠ নিচুতে নিয়ে বলল, নাইস টেস্ট। আনিকা লজ্জাকর দৃষ্টিতে আয়মানের দিকে তাকায়। আয়মান চেয়েছিল তার পানে। আনিকার বিস্ময়কর দৃষ্টি দেখে চোখ মেরে দিল। আনিকা থমথমে খায়, নজর ফিরিয়ে নেয়। আয়মান ঠোঁট কামড়ে মিটিমিটি হাসল।
বাড়িতে ফিরে আগুন বিছানায় গা এলিয়ে দিয়েছে, কপালে হাত ঠেকিয়ে চুপ করে শুয়ে আছে। মম শাশুড়ির সাথে টুকটাক কাজ সেরে রুমে আসলো। দরজা লাগিয়ে লাইট বন্ধ করে বিছানায় আসে, জানালা খোলা, পর্দা সরানো, দূরের সূক্ষ্ম আলোক রোশনি রুমে আসে। স্পষ্ট দেখা যাচ্ছে না কিছু, সব ঘোলাতে দেখাচ্ছে। মম ফোনে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আগুনের মুখের সামনে ধরে মিহি কণ্ঠে ডাকল। শুনছেন? আগুন গম্ভীর কণ্ঠে জবাব দিল। বলো। শরীর খারাপ লাগছে? হুম, কপালে হাত রেখে শুয়ে আছেন যে? তৃষ্ণা পেয়েছে। মম উঠে যেতে চায়, আগুন বাধা প্রদান করল। কোথায় যাচ্ছ? পানি আনতে। আগুন অবাক হয়ে ভ্রু কুচিয়ে জিজ্ঞেস করল, পানি কেন? আপনার নাকি তৃষ্ণা পেয়েছে? পানির তৃষ্ণা না। মম বুঝতে পারল না, অবুঝ গলায় প্রশ্ন করল, তাহলে কিসের তৃষ্ণা? তোমার ঠোঁটের। লজ্জায় মমের কান দিয়ে মনে হচ্ছে ধোঁয়া ছুটছে। তুরন্ত ছিটকে ওপাশ ফিরে খাটের কার্নিশ ঘেঁষে শুয়ে পড়ল। আগুন ফ্রুজুকল কুচকে বলিষ্ঠ হাতে মমের কোমর টেনে নিজের চওড়া শরীরের উপর নিয়ে নিল। মোম গুড়িয়ে আগুনের বুকের ভেতর ঢুকে গেল। আগুনের সহ্য হলো না, জবরদস্তি বুক থেকে সরিয়ে মোমকে নিজের শরীরের নিচে ফেলে দিল। মোম জোরে জোরে নিঃশ্বাস ত্যাগ করছে, ঘন ঘন নিঃশ্বাসের তোপে মেলিয়ে আবেদনময়ী বক্ষ বিভাজন ওঠানামা করছে, যার দরুন আগুনের পৌরুষ সব কিছু এলোমেলো লাগছে। মাথা চারা দিয়ে উঠছে বউকে কাছে পাওয়ার তীব্র নেশা। চক্ষুজোড়া মোমের রক্তচাপা ঠোঁটে তার একাগ্র নিবেশন। সময়ের পলকে মোমের ঘাড়ে মুখ ডুবিয়ে দিল, ঠোঁট দিয়ে স্লাইড করতে করতে হাসকি স্বরে বলল, সোনার গাঁয়ের কথা ভুলে গিয়েছো? এখানে আসার পরও অনেক জ্বালিয়েছো, এবার আমাকে সামলাও। বাক্যের ইতি টেনে মোমের পিপর ঠোঁটে পুরুষালীর ঠোঁট জোড়া চেপে ধরল। ক্ষণিকের সময়ে আগুনের উত্তপ্ত অষ্টপট ছড়িয়ে পড়ল মোমের সর্বত্র। কপালে চুমু খেল, গালে ঠোঁট বলিয়ে ভালোবাসা নামক উন্মাদনায় পিষে ফেলতে চাইল আগুনের হৃদয়ে প্রেমের ঢেউ ওঠানো রমণীকে। বেহায়া হাতের বেসামাল স্পর্শে মোমের টালমাটাল অবস্থা, পাতলা গরনের শরীর বারংবার কেঁপে উঠছে, ঝংকার তুলছে সারা গায়ে। অন্ধকারময় রাত্রি যত গভীর হচ্ছে, আগুনের উৎপীড়নের তোপে মোম তত ভস্ম হচ্ছে। বন্ধ কক্ষে ঘন ঘন শ্বাস প্রশ্বাস জানান দিচ্ছে দুই নরনারীর মিলনের অন্তিম মুহূর্ত, সেই সাথে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। গরমের রাত্রিতে চারপাশে যে নীরবতা ছিল তা ধীরে ধীরে জীবন্ত হয়ে ওঠে। সূর্যের রোশনাই যখন মাটিতে পড়তে শুরু করে, তখন মনে হয় সবকিছু নতুন করে প্রাণ পেয়ে উঠেছে। গাছের পাতাগুলো শিশিরের বিন্দুতে ঝলমল করে, যেন সারা রাতের পরিশ্রম শেষে তারা স্নান করেছে। খোলা জানালার পর্দা ভেদ করে সূর্যের কিরণ আনিকার মুখশ্রীতে পড়ছে। আলোর সংস্পর্শে চোখ মুখ খুঁচকে ফেলল সে। হাতের সাহায্যে আলো চোখে পড়া রোধ করতে চাইল। গতকাল রাতে ঘুমিয়েছিল দেরি করে, তাই তো এত বেলা গড়ালো, অথচ সে এখনও বিছানায় লেপ্টে। আড়মোড়া ভেঙে হাত দুদিকে ছড়িয়ে পুনরায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল, তবে তা সম্ভব হলো না। ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর ইঙ্গিত দিতেই হতবিহবল অক্ষিপটে ওপাশে নজর ফেরালো। যা ভেবেছিল তাই। আয়মান কাত হয়ে মাথার নিচে এক হাত দিয়ে শুয়ে আছে আনিকার বিছানায়। ধরফরিয়ে উঠে বসল সে, চক্ষু জোড়া বড় বড় করে চেয়ে রইল কিয়ৎকাল। ফ্যালফ্যাল করে তাকিয়ে অবিশ্বাস্য গলায় প্রশ্ন করল, আপনি এত সকালে আমাদের বাড়িতে কি করছেন? আয়মানের মুখবিবর স্বাভাবিক, চনমনে চিত্তে হাসি মুখে জবাব দিল, প্রায় 10:30 বাজে। তোমার কাছে এত সকাল মনে হলো? শ্বশুর বাড়ি গিয়ে এত বেলা করে ঘুমানো যাবে? আর রইল বাকি তোমাদের বাড়িতে কি করছে? লিসেন, এটা আমার শ্বশুর বাড়ি। আমার রুমে এসেছেন কিভাবে? আমি তো দরজা বন্ধ করে ঘুমিয়েছিলাম। ভুল, তুমি দরজা বন্ধ করনি। হয়তো কালকে আমার কথা ভাবতে ভাবতে দিন দুনিয়া ভুলে বসেছিলে। আনিকা চোখ ছোট করে চায়, ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল, এখানে এসেছেন কেন? আয়মান নিষ্পাপ মুখশ্রী বানিয়ে নিরেট স্বরে বলল, তোমাকে দেখতে মিস করছিলাম তো। দেখা শেষ, এবার চলে যান। যাব না। বাবা দেখলে সমস্যা হবে। আয়মান শরীর কাঁপিয়ে হেসে উঠল, হাসতে হাসতে জানালো, আমি এসছি বলে শ্বশুরমশাই আমাদের স্পেস দিয়ে বাইরে চলে গেছে।
আনিকার মুখ হা হয়ে গেল, ললাটে পড়ল প্রগাঢ় ভাস। বিস্মিত চোখে চেয়ে উদ্বেগ সমেত জানতে চাইল, আপনাকে দেখে বাবা কিছু বলেনি? কি বলবে? এই যে এখানে এসেছেন সেই জন্য। একদমই না। আমার শ্বশুর হেব্বি, বুঝলে? মেয়ের জামাইয়ের মন বলছে, কিন্তু তার মেয়ে আমাকে বলছে না। শেষের কথাটা আয়মান দুঃখী দুঃখী মুখ করে বলল। আনিকা বিরক্ত হলেও তিরিক্ষি মেজাজ নিয়ে বলে ওঠে, আমি বুঝতে চাই না, আপনি এক্ষুনি আমার রুম থেকে বের হন। না গেলে কি করবে? আনিকা ফোঁস করে তপ্ত শ্বাস ছাড়ল। বিছানার থেকে নামতে উদ্যত হতেই আয়মান ওর হাত টেনে আনিকা সহ বিছানায় শুয়ে পড়ল। আনিকা ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করছে। আয়মান চাপটে জড়িয়ে ধরে গলায় মুখ ডুবিয়ে দিল। ব্যাস, আনিকার ছটফটানি নিমিষেই গায়েব হয়ে গেল। আয়মান হেসে উৎফুল্লতা স্বরূপ ধীর গলায় বলল, ছটফটিয়ে লাভ নেই, দুপুরের আগে ছাড়ছি না। আনিকার শরীর কাঁপছে, থমকে থমকে শিউরে উঠছে। কম্পিত উষ্ট্রপোট নেড়ে নেড়ে আর্জি জানায়, এমন করবেন না, বাবা এসে আমাদের একসাথে দেখলে কিভাবে বলুন তো? দরজা বন্ধ, দেখবি কি করে? আনিকা মৃদু কিল বসিয়ে দেয় আয়মানের বাহুতে। ঝাঁজ নিয়ে চওড়া গলায় বলে উঠল, যেতে বলেছি আপনাকে, কথা না বাড়িয়ে চলে যান, নয়তো মাথায় একটা না চুলও আস্ত রাখবো না, সব উপড়ে ফেলে একদম টাকলু বানিয়ে দেবো। পাবলিক তখন তোমাকে টাকলুর বউ বলে ডাকবে। ডাকুক, ছাড়ুন এবার। ঝাঁজ নিয়ে চওড়া গলায় বলে উঠল। আয়মান আরো শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল। আনিকার কানের পিঠে চুমু দিয়ে মৃদু স্বরে আওড়ালো, সারা রাত দু চোখের পাতা এক করতে পারিনি, জ্বালিয়ে মেরেছ। এখন আমার ঘুম প্রয়োজন, ডিস্টার্ব করো না চান। আপনি ঘুমান, আমাকে ছেড়ে দিন। আয়মান আনিকার ঘাড়ে পুরো মুখ ডুবিয়ে পরম আবেশে চোখ বুজে ঘোর লাগা গলায় বলল, তোমার জন্য ঘুমোতে পারিনি, তুমি চলে গেলে ঘুম আসবে না, সেজন্য তোমাকে আমার সঙ্গে শুয়ে থাকতে হবে। আপনি কি? আয়মান তর্জনী দ্বারা আনিকার ঠোঁট চেপে ধরল, গালে আলতো কামড় দিয়ে ফিস ফিস করে বলল, আর একটা কথা উচ্চারণ করলে তোমার ঠোঁট সুরক্ষিত থাকবে না, জখম করে ছাড়বো। তাই একদম শান্ত করে আমার সাথে শুয়ে থাকো।